তেহরান ১৯৭৪ সাল। বছর ৩৫-এর এক যুবক ইরানের সবথেকে কুখ্যাত জেল ইবরাতে বন্দী ছিলেন। এখানে তার ওপর প্রতিদিন অকথ্য অত্যাচার করা হতো। ইলেকট্রিক শক, নখ উপড়ে দেওয়া, সিগারেটের ছ্যাঁকা, সব ধরনের অত্যাচারই তার ওপর করা হয়। আর এই জেলটি ছিল তৎকালীন ইরানের রাজা রেজা শাহ পাহলেভির সরাসরি নিয়ন্ত্রণে। এই লোকটিকে শাহের যে বিশেষ পুলিশ বাহিনী ছিল সাভাক, তারা ৮ মাস ধরে টানা অত্যাচার করতে থাকে। কিন্তু সেদিন অত্যাচারী শাসকের দল জানত না যে এই বন্দী মানুষটি একদিন ইরানের সর্বোচ্চ নেতা বা সুপ্রিম লিডার হতে চলেছেন। আর ইনি হলেন আজকের আয়াতুল্লাহ আলী খামেনেই। প্রায় একই সময়ে ইরান থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে এক ২৭ বছরের যুবক নিজের ভাইয়ের নিথর দেহের পাশে দাঁড়িয়েছিলেন। তার ভাই দেশের জন্য, নিজের দেশের মানুষের জন্য জীবন উৎসর্গ করেছিলেন। সেদিন ভাইয়ের মৃতদেহের পাশে দাঁড়িয়ে ওই যুবকটি শপথ নিয়েছিল সে একদিন তার দেশের সমস্ত শত্রুকে শেষ করে দেবে। আর সেদিনও কেউ আজ করতে পারেনি যে এই আবেগপ্রবণ যুবকটি একদিন ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চলেছেন। আর ইনি হলেন বেঞ্জামিন নেতানিয়াহু। রোমাঞ্চপিডিয়ায় আজ এমন দুজন নেতার জীবনকাহিনী বলবো যাদের দুজনের পথ সম্পূর্ণ বিপরীতমুখী। বলতে পারেন একজন আগুন তো অন্যজন শীতল বরফ। এই মুহূর্তে সারা বিশ্ব তাকিয়ে আছে এই দুজনের পরবর্তী পদক্ষেপের ওপর। কিন্তু প্রশ্ন হল, কিভাবে এই দুজন আজকের দিনে এত শক্তিশালী অবস্থানে এলেন? খামেনি, যিনি কোনোদিন ক্ষমতার লোভ করেননি, ৮৬ বছর বয়সেও যার কাঁধের ওপরে গোটা আরব জাতির ভবিষ্যতের প্রশ্ন জড়িয়ে রয়েছে, যিনি ক্রমাগত লড়াই করে যাচ্ছেন পশ্চিমা শক্তিশালী দেশগুলোর সাথে। কেমন ছিল তার সেই লড়াইয়ের শুরুটা? কিভাবে রেজা শাহের নৃশংস সেই জেলখানা থেকে তিনি মুক্তি পেয়ে আজকের দিনে ইরানের সুপ্রিম লিডার হয়ে উঠলেন? আর নেতানিয়াহু, তাঁর জীবনেই বা কেমন ছিল? একজন সাধারণ সেনার ভাই থেকে একটা দেশের প্রধানমন্ত্রী হয়ে ওঠার পথটা কি আদৌ সহজ ছিল? এইসব বিষয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। আজ একদম নিরপেক্ষভাবে এই দুজন নেতার জীবন কাহিনী আপনাদের সামনে তুলে ধরব। সাথে এটাও দেখব যে এই দুজন আজকের দিনে কেন একে অপরের চরম শত্রু। আর এই কাহিনী শোনার পর আপনি কমেন্ট করে জানাবেন যে আপনি এই দুজনের মধ্যে কাকে সমর্থন করেন। ১৯৫৩ সালে ইরানের তৎকালীন প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক ঘোষণা করেন, ইরানের খনিজ তেলের ওপর এবার থেকে শুধুমাত্র ইরানেরই অধিকার থাকবে। তারা ব্রিটিশদের এক ফোঁটা তেলও আর বিনামূল্যে নিয়ে যেতে দেবে না। কিন্তু সেদিন মোসাদ্দেকের এই দেশপ্রেমিক সিদ্ধান্তের বিরুদ্ধে পশ্চিমা বিশ্ব ষড়যন্ত্র করে সিআইএ এবং MI6-এর মতো গোয়েন্দা সংস্থাগুলো চক্রান্ত করে গণতান্ত্রিকভাবে নির্বাচিত মোসাদ্দেককে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। স্বাভাবিকভাবেই ইরানের জনগণের মধ্যে একটা তীব্র ক্ষোভের আগুন জ্বলছিল। আর সেদিন সেই ক্ষোভের আগুন এক ১৪ বছরের গরিব ছেলের মধ্যেও ছড়িয়ে পড়েছিল, যার নাম আয়াতুল্লাহ আলী খামেনেই। ১৭ জুলাই ১৯৩৯ ইরানের পবিত্র শহর মাশহাদে এক গরিব কিন্তু সম্ভ্রান্ত পরিবারে আয়াতুল্লাহ খামেনেই জন্মগ্রহণ করেন। তার পিতা সাইদ জাভাদ খামেনেই একজন শিয়া ধর্মগুরু এবং পণ্ডিত। খামেনেই তার বাবা মায়ের ৮ সন্তানের মধ্যে দ্বিতীয় ছিলেন। অত্যন্ত সাধারণ জীবনযাপনে অভ্যস্ত পরিবারে তার বেড়ে ওঠা। খুব অল্প বয়সেই তিনি তার পিতার কাছ থেকে ধর্মীয় শিক্ষা নিতে শুরু করেন। মাত্র ৫ বছর বয়সেই তিনি কোরআন এবং হাদিস মুখস্থ করে ফেলেছিলেন। তার পিতা তাকে শিখিয়েছিলেন, ধর্ম মানে শুধুমাত্র ৫ ওয়াক্ত নামাজ পড়া নয়, ধর্ম মানে অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন লড়াই করা। আয়াতুল্লাহর জীবনের শুরুটাই হয়েছিল ইসলামিক আদর্শের ওপর ভিত্তি করে। তাই জীবনের প্রত্যেকটা পর্যায়ে তিনি নিজেকে ধর্মের সাথে জড়িয়ে রেখেছিলেন। তিনি ছোটবেলা থেকেই খবরের কাগজ পড়তেন এবং দেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করতেন। ইরানের রেজা শাহ সে সময় কীভাবে ওয়েস্টার্ন সংস্কৃতি ইরানে চাপিয়ে দিচ্ছিলেন, কিভাবে ধর্মীয় রীতিনীতির বিরুদ্ধে নানা পদক্ষেপ নিচ্ছিলেন, এই সব কিছুই ছোটবেলা থেকে আয়াতুল্লাহর মনে গভীরভাবে প্রভাব ফেলছিল। ১৯৪৯ সাল ইসরায়েল সবেমাত্র একটি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। কিন্তু জন্মলগ্ন থেকেই আরব বিশ্ব প্যালেস্তিনীয়দের স্বার্থ রক্ষার নামে একজোট হয়ে ইসরায়েলের ওপর হামলা করেছিল। ইসরায়েলের মানুষের কাছে এটা ছিল তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার এক মরিয়া লড়াই। আর যখন সদ্য গঠিত হওয়া এই দেশটা একের পর এক হামলায় জর্জরিত হয়ে পড়ছিল, ঠিক সেই সময় ২১ অক্টোবর ১৯৪৯-এ ইসরায়েলের তেলাভিভে এক মধ্যবিত্ত পরিবারে বেঞ্জামিন নেতানিয়াহু জন্মগ্রহণ করেন। তার বাবা বেঞ্জামিন নেতানিয়াহু একজন বিখ্যাত ইতিহাসবিদ ছিলেন। তিনি ইতিহাসে ইহুদিদের ওপর হওয়া অত্যাচার এবং তাদের সংগ্রামের উপরে গবেষণা করতেন এবং লেখালেখি করতেন। তার মধ্যে ছিল কট্টর জায়োনিস্ট চিন্তাধারা।
আর পিতার কাছ থেকে বেঞ্জামিন নেতানিয়াহু ইহুদি জাতীয়তাবাদের এই আদর্শ পেয়েছিলেন। বেঞ্জামিনের ছোটবেলার একটা বড় অংশ কেটেছিল আমেরিকায়, যেখানে তিনি চেলটনহ্যাম হাই স্কুলে পড়াশোনা করেছিলেন। ফলে ছোটবেলা থেকেই নেতানিয়াহু পশ্চিমা সংস্কৃতির মধ্যে বড় হয়ে উঠেছিলেন। স্কুলে জীবনে তিনি একজন শান্ত, আত্মবিশ্বাসী এবং কঠোর পরিশ্রমী ছাত্র হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু তার জীবনের মোড় তখন ঘুরে যায় যখন তিনি 18 বছর বয়সে দেশে ফিরে ইসরায়েলি মিলিটারির এলিট কমান্ড ইউনিট সাইরেথ মাটকালে যোগ দেন। তার ভাই ইয়োনি নেতানিয়াহু ছিলেন ইসরায়েলের সেনাবাহিনীর একজন লিগ্যেন্দরী অফিসার। কিন্তু 1976 সালে উগান্ডায় এনটেবেতে এক বিমানবন্দর থেকে পণবন্দীদের উদ্ধার করতে এক দুঃসাহসিক অপারেশন করতে গিয়ে তিনি শহীদ হয়ে যান। ইসরায়েলের ওপর একের পর এক হামলা এবং ভাইয়ের এই আত্মত্যাগ নেতানিয়াহুর মনে এক আগুন জ্বালিয়ে দিয়েছিল। বেঞ্জামিন ব্যক্তিগত জীবনে ততটা ধার্মিক ছিলেন না, কিন্তু ছোটবেলা থেকেই তার মনে এই বিশ্বাস গেঁথে গিয়েছিল যে যে কোনো মূল্যেই ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে তার রক্ষা করতেই হবে। ক্ষমতার পথে দুই নেতা। আলী খামেনেই। 1960-এর দশকে যখন আলী খামেনেইর বয়স 14 থেকে 15 বছর, তখন তিনি যোগ দেন এক ধর্মীয় স্কুলে। আর এখানেই তার সাথে পরিচয় হয় আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনেইর। এখানে স্পষ্ট করে দিই, খোমেনেই এবং খামেনেই এই দুজন কিন্তু আলাদা ব্যক্তিত্ব। আয়াতুল্লাহ খোমেনেই সেদোবার ইরানের মানুষের কাছে এক নতুন আশার আলো হয়ে উঠেছিলেন। তিনি অত্যাচারী রাজা রেজা শাহ পেহলেভির বিরুদ্ধে নির্ভয়ে ভাষণ দিতেন এবং তিনি স্বপ্ন দেখতেন একটা ইসলামিক প্রজাতন্ত্রের, যেখানে দেশের মানুষ নিজেরাই নিজেদের ভাগ্য নির্ধারণ করবে। খোমেনির এই চিন্তাধারা খামেনেই মনে অনেক গভীর প্রভাব ফেলছিল এবং খুব অল্প সময়ের মধ্যে তিনি খোমেনির একজন ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত অনুসারী হয়ে উঠেছিলেন। রেজা শাহ পেহলাভি যখন খোমেনেইকে দেশ থেকে বের করে দিয়েছিলেন, তখন তার ভাষণ, তার ছবি, এমনকি তার নাম পর্যন্ত ইরানের গণমাধ্যমে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু সেই কঠিন সময়ে খামেনেইর মতো তার অনুসারীরাই জীবনের ঝুঁকি নিয়ে খোমেনেইর ভাষণের ক্যাসেট গোপনে দেশের আনাচে কানাচে ছড়িয়ে দিতেন। অর্থাৎ ইরানের যে ইসলামিক বিপ্লব হয়েছিল তার একদম শুরু থেকেই ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন আলী খামেনেই। তিনি বেশ কয়েকবার রেজা শাহের কুখ্যাত পুলিশ সাভাকের হাতেও ধরা পড়েছিলেন। 1974 সালে সাভাক পুলিশ তাকে বন্দী করে নিয়ে যায় সেই ইবরাত জেলে, যেখানে টানা 8 মাস ধরে তার ওপর নানা ধরনের পাশবিক অত্যাচার চলে। কিন্তু শাহের অত্যাচার খামেনেইকে দমাতে পারেনি। 1979 সালে ইরানের ইসলামিক বিপ্লব সফল হয়। আয়াতুল্লাহ খোমেনেই দেশে ফিরে আসেন। আর সেই সময় খামেনেই ইরানের শাসন ব্যবস্থার একজন অন্যতম প্রধান ব্যক্তিত্ব হয়ে ওঠেন। তিনি প্রতিরক্ষা, সেনাবাহিনী এবং সমাজসেবা সহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগের প্রধান হয়েছিলেন। কিন্তু এই সময় তার উপর এমন একটি নৃশংস হামলা হয় যার ক্ষত তিনি আজও বয়ে চলেছেন। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে আলী খামেনেই তার ডান হাত ব্যবহার করেন না, তার পেছনেই লুকিয়ে রয়েছে সেই ক্ষত। 1981 সাল যখন তেহরানের একটি মসজিদে খামেনেই বক্তৃতা দিচ্ছিলেন, সেই সময় একটি টেপ রেকর্ডারের মধ্যে রাখা বোমা বিস্ফোরিত হয়। এই হামলার উদ্দেশ্য ছিল খামেনেইকে হত্যা করা, কিন্তু তিনি শেষ মুহূর্তে কিছুটা সরে যাওয়ায় তার জীবন বেঁচে যায়, কিন্তু তার ডান হাতটি স্থায়ীভাবে অসাড় হয়ে যায়। 1981 সালে খামেনেই 97% ভোটে ইরানের রাষ্ট্রপতি নির্বাচিত হন। 1989 সালে যখন আয়াতুল্লাহ খোমেনেই মারা যান, তখন ইরানের বিশেষ পরিষদ অ্যাসেম্বলি অফ এক্সপার্টস তাকে ইরানের সর্বোচ্চ নেতা বা সুপ্রিম লিডার হিসেবে বেছে নেয়। তবে খামেনেই নিজে কখনোই এই পদের দাবিদার ছিলেন না। তিনি এমনকি এটাও বলেছিলেন যে তিনি এই পদের যোগ্য নন। কিন্তু শেষ পর্যন্ত ইরানের জনগণ এবং নেতৃত্ব তাকে তাদের সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেয়। বেঞ্জামিন নেতানিয়াহু। বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলে তার মিলিটারি সার্ভিস শেষ করে আবার আমেরিকায় ফিরে যান। সেখানে তিনি MIT এবং হার্ভার্ডের মতো বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেন। এই সময় তিনি বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে, যেমন টিভি, রেডিও এবং সেমিনারে অত্যন্ত দক্ষতার সাথে আমেরিকা এবং ইসরায়েলের পক্ষ তুলে ধরতে শুরু করেন। খুব অল্প সময়ের মধ্যে নেতানিয়াহু ইসরায়েলের একজন পরিচিত মুখ হয়ে ওঠেন। 1978 সালে নেতানিয়াহু ইসরায়েলে আবার ফিরে আসেন এবং নিজের শহীদ ভাইয়ের নামে একটি সন্ত্রাসবিরোধী ইনস্টিটিউট চালু করেন। আর এখান থেকেই তিনি ইসরায়েলের সরকারের সাথে সরাসরি যুক্ত হন। 1984 সালে ইসরায়েল সরকার তাকে জাতিসংঘে ইসরায়েলের প্রতিনিধি হিসেবে নিযুক্ত করে। আর এরপরই নেতানিয়াহু দেশের প্রত্যক্ষ রাজনীতিতে যোগ দেন। তুখোড় বক্তা এবং একটি শক্তিশালী মিলিটারি ব্যাকগ্রাউন্ড থাকার জন্য রাজনীতিতে তিনি খুব দ্রুত নিজের জায়গা করে নিয়েছিলেন। 1996 সালে মাত্র 46 বছর বয়সে তিনি ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। তবে সেধমায় মাত্র 3 বছরের মধ্যে দলের অভ্যন্তরীণ সমস্যার কারণে 1999 সালে তিনি তার ক্ষমতা হারিয়ে ফেলেন।
এরপর একটা লম্বা সময় তিনি সক্রিয় রাজনীতি থেকে কিছুটা দূরে ছিলেন। 2005 সালের দিকে তিনি আবার পুনরায় রাজনীতিতে ফিরে আসেন এবং 2009 সালে তিনি আবার প্রধানমন্ত্রী হন। আর এখনও পর্যন্ত তিনি ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী পদে থাকা ব্যক্তি। দৃষ্টিভঙ্গির সংঘাত, কেন তারা শত্রু? আজকের দিনে ইরান এবং ইসরায়েলের মধ্যে শত্রুতা কেন? এই দুজন নেতা কেন একে অপরকে শেষ করতে চায়? এর কারণ বুঝতে গেলে আমাদের জানতে হবে এদের মূল দর্শনটা কি। আলী খামেনেই খামেনেই বিশ্বাস করেন ইরানকে একটি স্বাবলম্বী এবং শক্তিশালী ইসলামিক রাষ্ট্রে পরিণত করতে হবে, যেখানে পশ্চিমা বিশ্বের অর্থনীতি, রাজনীতি বা সংস্কৃতির কোনো অনৈতিক প্রভাব থাকবে না। এমনকি তিনি এটাও চান যে ইরান একটি পারমাণবিক শক্তিধর দেশ হয়ে উঠুক, কিন্তু তা শান্তির উদ্দেশ্যে। তার ধারণা আমেরিকা এবং ইসরায়েল শুধুমাত্র ইরান নয়, বরং গোটা ইসলাম বিশ্বের শত্রু। এছাড়া তিনি কঠোর ইসলামিক রীতিনীতিতে বিশ্বাস করেন, যেমন মহিলাদের জন্য হিজাবির মর্যাদা রক্ষা করা, পুরুষ এবং মহিলাদের জন্য পৃথক শিক্ষা ব্যবস্থা এবং ইসলাম ধর্মের বিরুদ্ধে যাই কোনো কাজকে তিনি কঠোর হাতে দমন করেন। তার চূড়ান্ত লক্ষ্য হল ইরানের মতো বাকি আরবীয় দেশগুলো সহ সারা বিশ্বজুড়ে এক ইসলামিক জাগরণ ঘটুক। বেঞ্জামিন নেতানিয়াহুর রাজনীতির মূল মন্ত্র একটাই, যে কোনো উপায়ে ইসরায়েলের অস্তিত্ব বাঁচিয়ে রাখা। তার মতে ইসরায়েল এমন একটি জাতি যা চারিদিক থেকে শত্রু পরিবেষ্টিত, তাই তিনি মনে করেন বিপদ দোরগোড়ায় পৌঁছানোর আগেই সেই বিপদকে নির্মূল করে দিতে হবে। আর ঠিক এই ধারণার উপরে ভিত্তি করেই তিনি আজকের দিনে ইরানের পারমাণবিক স্থাপনার উপর হামলা করেছেন, যাতে ইরান কখনোই পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে উঠে আসতে না পারে। এছাড়াও নেতানিয়াহু মনে করেন যে প্রযুক্তি এবং ইসরায়েলের সামরিক শক্তিকে আরও উন্নত করতে হবে। তিনি ইসরায়েলকে বিশ্বের অন্যতম সাইবার এবং প্রতিরক্ষা প্রযুক্তির কেন্দ্র হিসেবে তৈরি করতে চান। এছাড়াও তিনি পশ্চিমা বিশ্বের সাথে, বিশেষ করে আমেরিকার সাথে সবসময় একটি সুসম্পর্ক বজায় রাখতে চান। দুজন মানুষ, দুজনের সম্পূর্ণ আলাদা দৃষ্টিভঙ্গি, আর দুটো আলাদা দেশ যাদের উপর নির্ভর করছে মধ্যপ্রাচ্য সহ আজকের দিনে গোটা বিশ্বের ভবিষ্যৎ। একজন লড়াই করছেন তার ইসলামিক পরিচয়ের জন্য, আরেকজন লড়াই করছেন তার ইহুদি জাতির অস্তিত্বের জন্য। এবার প্রশ্ন আপনার কাছে, আপনি এই দুজনের মধ্যে কাকে সমর্থন করেন? কার জীবন আপনার কাছে বেশি অনুপ্রেরণাদায়ক লাগলো? আর আপনার মতে কে আমাদের এই বিশ্বকে সঠিক পথের দিশা দেখাতে পারে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।